সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত দশম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প এ অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। জ্যামিতিক আকৃতির গল্প। তো ফার্স্ট টাইমে আমরা জ্যামিতিক বা জ্যামিতি শব্দের অর্থটা জেনে নিই। যেহেতু আমরা জ্যামিতি অধ্যায় চলে এসেছি, তাহলে অবশ্যই আমাদের জ্যামিতির অর্থটা অবশ্যই জানা উচিত। জ্যামিতি, তো এখানে জ্যা শব্দের অর্থ কি? ভূমি। জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি। আর মিতি শব্দের অর্থ কি জানো? মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের অর্থটা হচ্ছে ভূমির পরিমাপ। তো ফার্স্ট টাইম আমরা জ্যামিতিক বিষয়টা জানলাম। আকৃতির গল্প, জ্যামিতিক যে আকৃতি মানে আকার আকৃতি রয়েছে দেখে চিনতে পারবে এটা জ্যামিতি, সেইটার একটা গল্প আছে। তো গল্পটা আমরা ফার্স্ট টাইমে পড়ি। এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছ, এই পিকচারটা কার? গ্রিক পণ্ডিত ইউক্লিড 300 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে, মনে করো 300 খ্রিস্টাব্দে। তিনি সর্বপ্রথম কিন্তু জ্যামিতি বিষয়টা ধারণা দেন। গ্রিক পণ্ডিত ইউক্লিড। কেউ যদি বলে জ্যামিতিক বিষয়টা সর্বপ্রথম কে আইডিয়া বা ধারণা দেয়, গ্রিক পণ্ডিত ইউক্লিড। তো ফার্স্টে আমরা এইগুলো একটু রিডিং করি কি বিষয় এখানে বোঝানো হয়েছে। জ্যামিতি গণিতের পুরানো কিন্তু মজার একটা শাখা। কারণ জ্যামিতি জেনে আমরা আমাদের খেলার মাঠ, বাগান, ঘরবাড়ি, জমি জমা ইত্যাদি পরিমাপ করে থাকি। আর জ্যামিতিক সিস্টেমে কিন্তু আমরা যত ঘরবাড়ি আছে, খেলার মাঠ, জমি জমা সব পরিমাপ করে থাকি, মানে মেপে থাকি। তোমাদের নিশ্চয় জানতে ইচ্ছে করছে জ্যামিতি শব্দটির মানে কি? জানা যায়। গ্রিক দেশের মানুষেরা ভূমিকে জিও বলতো। তাহলে গ্রিক দেশের মানুষেরা ভূমিকে কি বলতো? জিও বলতো। পরিমাপকে বলতো মেট্রন। তাহলে পরিমাপকে কি বলতো? মেট্রন। এই জিও এবং মেট্রন মিলে হলো জিওমেট্রিক। এই জিও এবং মেট্রন মিলে হলো জিওমেট্রিক। বাংলায় আমরা বলতে পারি জ্যামিতি। এক কথায় বাংলায় বলতে পারি কি? জ্যামিতি। তাহলে জ্যা অর্থ ভূমি, তাহলে জ্যা অর্থটা কি হয়? ভূমি। আর মিতি শব্দের অর্থ পরিমাপ। আর জিওমেট্রিক, জিও অর্থ ভূমি, মেট্রন অর্থ পরিমাপ। তাহলে ভূমির পরিমাপকে জ্যামিতি বলা হয়। এবার তাহলে প্রশ্ন করতে পারো, এই জ্যামিতির প্রয়োজন কেন হয়েছিল? আজ থেকে অনেক অনেক বছর আগে কৃষিকে নির্ভর করে গড়ে উঠেছিল বিভিন্ন সভ্যতা। মেন হচ্ছে কাকে নির্দিষ্ট করে? কৃষিকে। আর কৃষি যেহেতু আমাদের পৃথিবীতে সর্বপ্রথম, এটা সারা জীবন আমাদের সবকিছু সরবরাহ করে থাকে। এই জন্য আমরা কৃষি বিষয়টা সব বইতে কিন্তু পেয়ে যাই। কৃষিকাজের জন্য প্রয়োজন হয় জমি জমারা। তাহলে কৃষিকাজের জন্য প্রয়োজন হয় জমি জমার। আর এই জমি জমা পরিমাপের জন্য প্রয়োজন হয় জ্যামিতি। তাহলে জমি জমা পরিমাপের জন্য কিসের প্রয়োজন হয়? জ্যামিতির প্রয়োজন হয়। জ্যামিতি ছাড়া জমি জমা পরিমাপ করা সম্ভব না। তবে আজকাল জ্যামিতি শুধু জমি পরিমাপের জন্য ব্যবহার হয় না। গণিতের অনেক জটিল সমস্যাও জ্যামিতির জ্ঞান ব্যবহার করে সমাধান করা হচ্ছে। প্রাচীন মিশর, ব্যাবিলন, ভারতবর্ষ, চীন ও দক্ষিণ আমেরিকা ইনকা সভ্যতায় বিভিন্ন কাজে জ্যামিতির ব্যবহার প্রমাণ পাওয়া যায়। যেমন প্রাচীন মিশরে পাওয়া যায়, ব্যাবিলনে পাওয়া যায়, ভারতবর্ষ, চীন এবং দক্ষিণ আমেরিকা ইনকাতেও জ্যামিতির ব্যবহার প্রমাণ পাওয়া যায়। তবে প্রাচীন গ্রিক সভ্যতার যুগে জ্যামিতির সাজানো গোছানো সুন্দর রূপটি স্পষ্টভাবে দেখা যায়। তাহলে কোন সময় থেকে? প্রাচীন গ্রিক সভ্যতার যুগ থেকে। তাহলে সর্বপ্রথম কারা এটা? প্রাচীন গ্রিক সভ্যতা থেকে। গ্রিক পণ্ডিত, তাহলে পণ্ডিত ইউক্লিড। পণ্ডিত ইউক্লিড, ইউক্লিড হচ্ছে কোন দেশের নাগরিক ছিল? গ্রিক। তাহলে গ্রিক পণ্ডিত, তাহলে গ্রিক পণ্ডিত জ্যামিতির সূত্রগুলোকে সুবিন্যস্ত করে তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস রচনা করেন। তার এলিমেন্টস রচনা করেন কে? গ্রিক পণ্ডিত ইউক্লিড। ইউক্লিড কিন্তু এলিমেন্টস গ্রন্থটা রচনা করেন। এছাড়াও জ্যামিতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে থেলিস, পিথাগোরাস, প্লেটো, টলেমি, আর্কিমিডিস আরও অসংখ্য গণিতবিদের অবদান রয়েছে। জ্যামিতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে, সমৃদ্ধ বলতে মানে আরো বড় করা না করার মাধ্যমে আরো বড় করে ফেলেছে। কে কে করেছে? এখানে থেলিস ছিল, পিথাগোরাস, প্লেটো, টলেমি, আর্কিমিডিস। এই টোটাল
5 জন ব্যক্তি, তার সাথে রয়েছে গ্রিক পণ্ডিত ইউক্লিড। এই টোটালে 5-6 জন মিলে তারা কি করেছে, জ্যামিতিকে আরো প্রসিদ্ধ করে ফেলেছে। আরো অসংখ্য গণিতবিদদের অবদানও রয়েছে। একক কাজ, 21 সেট স্কয়ার ঘুরিয়ে খাতায় 3টি ত্রিভুজ আঁকো। 3টি ত্রিভুজ আঁকতে বলা হয়েছে। তারপর প্রতিটির ভূমি ও উচ্চতা চিহ্নিত করো। কোনটা ভূমি এবং কোনটা উচ্চতা চিহ্নিত করতে হবে। এবার চলো স্কেল পেন্সিলের মাধ্যমে খাতায় ABC ত্রিভুজ এঁকে ছবিতে দেখানো উপায় বিন্দুগুলো পর্যায়ক্রমে স্থান পরিবর্তন করে ত্রিভুজটির ভূমি উচ্চতা চিহ্নিত করি। এখানে ডান দিকে একবার ঘোরানো হলো। তো এখানে ABC একটা ত্রিভুজ, মাঝখান থেকে A এবং D একটা সাধারণ বাহু দেওয়া আছে। এখানে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি। ঘুরিয়ে লিখতে বলা কেমন, এখানে যে B ছিল, বিটা চলে গেছে উপরের দিকে, আর এখানে যে A ছিল এটা চলে আসবে এই সাইডে, আর এখানে C যেটা ছিল সেটা চলে আসলো এই যে এইখানে। তাহলে এটা ঘুরিয়ে রাখলাম। তাহলে এই যে ABC অথবা ACB হয়ে গেল। এবার দেখো মাঝখানে B আর দেখো A আর D ছিল, আমরা এখান দিয়ে দিলাম, হয়ে গেল B আর E। আমরা আরেকবার একটু ঘুরে নিতে পারি কেমন হয়। এই B চলে আসলো আমাদের ঘুরে এর কাছে, তাহলে B চলে আসলো এর কাছে, আর এখান যে C ছিল সে চলে যাবে উপরে, এখান যে C ছিল সে চলে আসলে যে উপরে, এখানে B ছিল, B চলে এসেছে এখানে, এখানে যে A ছিল সেটা চলে আসলো এখানে, আমরা এখানে দিলাম F। তো এটা নির্দিষ্টভাবে তোমরা একটু দিও। তাহলে এটা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে লেখা হলো। এখানে চিত্র একটা ছকে দিয়ে দিয়েছে ক খ গ, এই যে ক খ গ এই বিষয়। প্রথমে ভূমি, প্রথমটার ভূমি দেখো কি হতে পারে, একটু ভালো করে ফলো করো। ভূমি, এখন ভূমির কথা উল্লেখ করা হয়েছে বি আর সি, এই যে বি আর সি হচ্ছে ভূমি। তাহলে ত্রিভুজ ABC, এখানে কিন্তু যে ত্রিভুজ আছে প্রত্যেকটা ত্রিভুজের নাম আছে ABC। যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব দূরত্ব বা উচ্চতা, দেখো এই বি আর সি রয়েছে, শীর্ষবিন্দু এ হতে, শীর্ষবিন্দু বলতে কোনটাকে বোঝায়, শীর্ষবিন্দু বলতে এই যে উপরে যেটা আছে এটাকে বলে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু এ হতে বিপরীত বাহু, এর বিপরীত বাহু রয়েছে কত, বিপরীত বাহু রয়েছে বি আর এই যে সি, এর লম্ব দূরত্ব বা উচ্চতা, লম্ব বা দূরত্ব বা উচ্চতা এ, আর এই যে এখানে যে ডি আছে এটাকে লম্ব বা উচ্চতা বলা হয়। ক নাম্বার গেল। এবার আমরা খ নাম্বারটা একটু দেখি কি করতে বলা হয়েছে। দেখো সি আর এ একটা ভূমি, সি এ এই লাইনের সব কি দিতে ভূমি, এই সি এ এই দুটা কি ভূমি। তাহলে এই ভূমি পেয়ে গেলাম। এবার দেখো শীর্ষবিন্দু আমাদের কি আছে, বি আছে, শীর্ষবিন্দু বি হতে বিপরীত বাহু বা ভূমি, এই বিপরীত বাহু বা ভূমি রয়েছে সি এ, তার মানে সি এ লম্ব বা দূরত্ব, লম্ব বা দূরত্ব বা উচ্চতা, যার নাম লম্ব তার লম্ব বা দূরত্ব বা উচ্চতা কি আছে, যে বি আছে আর ই আছে, এটাকে লম্ব দূরত্ব বা উচ্চতা বলতে পারি। এবার দেখো এখানে ভূমি দেব, তো ভূমি আছে এ বি, দেখো এ আর বি এটা হচ্ছে ভূমি, এর শীর্ষবিন্দু আছে কি সি, শীর্ষবিন্দু সি হতে এর বিপরীত বাহু বা ভূমি এ বি এর লম্ব দূরত্ব বা উচ্চতা কি আছে সি এফ, এটা লম্ব দূরত্ব বা উচ্চতা। কোণের ত্রিভুজের 3টি উচ্চতা। সূক্ষ্মকোণের ত্রিভুজ, সূক্ষ্মকোণের ত্রিভুজ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে, 89 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি সে ছোট, 90 ডিগ্রি কোণের সে কি হতে হবে ছোট হতে হবে, 90 ডিগ্রি কোণ অপেক্ষা ছোট হতে হবে। যখন 90 ডিগ্রি কোণ অপেক্ষা ছোট হবে সেটা হয়ে যাচ্ছে সূক্ষ্মকোণ। এটা দেখো 90 ডিগ্রি কোণ হলে সোজা হতো, বাট এটা প্লাস আছে। চিত্রে ত্রিভুজ ABC, এই বি সি একটি সূক্ষ্মকোণের ত্রিভুজ, এবং এখান থেকে দেখো এ ডি, তার সাথে বি ই, তার সাথে সি এফ, 3টি উচ্চতা। লম্ব বা উচ্চতা, এটাকে আমরা লম্ব বলতে পারি, উচ্চতা বলি। এ আর ডি একটা লম্ব বা উচ্চতা, বি আর ই এটা লম্ব বা উচ্চতা, সি এফ এটা লম্ব উচ্চতা। এর মাঝখানে একটা বিন্দু তৈরি হয়েছে, এখানে আমরা যে কোনো একটা অক্ষর দিতে পারি।
সমকোণী ত্রিভুজের উচ্চতাটা আমরা দেখি। সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝায়? এক সমকোণ সমান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। আর সমকোণী ত্রিভুজ সমান 90 ডিগ্রি হওয়া লাগবে। আর সোজা 90 ডিগ্রি যদি হয় তাহলে সেটাকে বলবো সমকোণী ত্রিভুজ। চিত্রে ত্রিভুজ ABD, ABD, এই যে এইখান থেকে শুরু করে ত্রিভুজ ACD, ত্রিভুজ ACD, এই যে এখান থেকে শুরু করে ACD, দুটি সমকোণী ত্রিভুজ। এখানে দুটি যেটা দেখলাম সে দুটাই কি সমকোণী, কারণ এটা সোজা আছে, আর সোজা থেকে যেদিকে হোক না কেন সেটা কি হতে হবে? সমকোণী ত্রিভুজ। এডি উভয় ত্রিভুজের একটি উচ্চতা। দেখো এখান থেকে এ আর ডি উচ্চতা বা লম্ব, এ আর ডি উচ্চতা বা লম্ব, এ আর ডি উচ্চতা বা লম্ব। কাগজ ভাঁজ করে অন্য উচ্চতাগুলো দেখো। তাহলে সমকোণী ত্রিভুজের সবসময় কি হতে হবে? লম্ব একটা বা উচ্চতাটা সমান হতে হবে, কোনো টেরা বেঁকা হওয়া যাবে না। আর এক সমকোণ সমান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। আর স্থলকোণী ত্রিভুজের উচ্চতা, স্থলকোণী চিত্রে ত্রিভুজ ABD, স্থলকোণ ত্রিভুজ 90 ডিগ্রি অপেক্ষা হতে হবে কি বড়? অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, আমরা ছকে পূর্বে যে ছকটা দেখাইছি সবগুলো কত ডিগ্রি কি 90 ডিগ্রি অপেক্ষা কি হতে হবে? বড়। তখনই সেটা হয়ে যাবে স্থলকোণ 90 ডিগ্রি অপেক্ষা যখনই বড় হবে সেটা হয়ে যাবে কি স্থলকোণী ত্রিভুজ। এখানে দেখো চিত্রে ত্রিভুজ ABD, এই বি আর এডি, এই যে 90 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি হইতো তাই সোজাসুজি হতো। ত্রিভুজ ACD, দেখো ACD, এই সাইডে একটু প্যালা আছে, ACD, এই যে সাইডে প্যালা, এটা 90 ডিগ্রি। AE উভয় ত্রিভুজের একটু উচ্চতা, দেখো AD অথবা AE, AE, এখানেও AE, এখানেও আছে AE, তাহলে উভয় ত্রিভুজের বা সব ত্রিভুজের উচ্চতা হচ্ছে AE। উচ্চতা বলতে আমরা কি বোঝা? লম্ব, এই যে AE, AE, AE সোজা সোজা যেগুলো থাকে সেগুলোকে উচ্চতা বা লম্ব বলা হয়। ত্রিভুজের মধ্যমা নির্ণয়, মধ্যরেখা তোমাদের অবশ্যই নির্ণয় করতে হবে। কিভাবে সেটা দিয়ে আছে। ABC, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মাঝখান দিয়ে যেটা দিয়েছে এটাকে বলা হয় কি? মধ্যমা। ABD এর মাঝখান থেকে যেটা দিয়েছে এটাকে বলে মধ্যমা, এটাকে বলা হয় মধ্যমা। ABC এর মাঝখান দিয়ে লম্ব বা উচ্চতা দেওয়া আছে কি? AD, এটা হচ্ছে মধ্যমা। সবুজ রঙের সরলরেখাংশটি ত্রিভুজের একটি শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ ঘটায়। এখানে যদি বলি এখানে মধ্যে একটা বিন্দু তৈরি হয়, বা এখানে একটা মধ্যবিন্দু হয়, এখানে একটা মধ্যবিন্দু হয়, যেখানে পাবো না কেন এখানে একটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু সংযোগ ঘটায়, এর জন্য একে ত্রিভুজের মধ্যমা বলে। যার নাম মধ্যমা তার নামে মধ্যবিন্দুর সংযোগ ঘটায়, এর জন্য সেটাকে বলা হয় মধ্যমা। বিভিন্ন আকৃতির বস্তু খুঁজি। আমাদের চারপাশে নানা আকৃতির বস্তু আছে, সবগুলো বস্তু দেখতে একরকম না। বস্তু বলতে যেগুলো জীবন নেই, যারা চলাফেরা করতে পারে না, সেইগুলোকে বলা হয় বস্তু বা পদার্থ বলা হয়। তাদের বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন। আজ আমরা নানা রকম বস্তুর আকৃতি, নানা রকম যে বস্তু পদার্থ আছে সেগুলো আকৃতি বৈশিষ্ট্য সম্পর্কে জানব এবং তাদের মধ্যে মিল অমিল খুঁজে বের করব। শ্রেণী কক্ষের ভিতরে তোমাদের চারপাশে কি কি বস্তু আছে? শ্রেণী কক্ষের ভিতরে চারপাশে বস্তুগুলো আকৃতি কি রকম হতে পারে? বই আছে, টিফিন বক্স আছে। এই বস্তুগুলো আকৃতির ভিন্নতার কারণ চিন্তা করো। এই বস্তুগুলো তলের সংখ্যার মধ্যে কোনো ভিন্নতা আছে কি? চারপাশে বস্তুগুলোর বাহুর সংখ্যা কি ভিন্ন ভিন্ন? নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এদের কোণ, বাহু, তল চিহ্নিত করতে চেষ্টা করো। এখানে দেখো দেখা যাচ্ছে অনেক চেয়ার আছে, টেবিল আছে, কিছু চিত্র আছে এবং কিছু টিফিন বক্স আছে, বেঞ্চ আছে। সবগুলো তল কি কি মানে তোমাদের চিনতে হবে, কোণ, বাহু, তলগুলো চিহ্নিত করতে হবে। চলো আমরা পরের ছবিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং ছকটি পূরণ করি।